সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় জাতির পিতার জন্মদিনে শ্রদ্ধা, আর এ নিয়ে আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রয়েছেন অধ্যাপক ডক্টর আবু সাঈদ, রাজনীতিবিদ ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী, এবং অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। সেই জন্য আমাদেরকে ফোন করতে হবে, যে এই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। রাজধানীর আশকোনায় র্যাবের ফোর্সেস ব্যারাকে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত 1, 2 র্যাব সদস্য আহত। কারাগার, বিমানবন্দর ও নৌবন্দরে বাড়তি সতর্কতা। সীতাকুণ্ডে গ্রেনেড সহ জঙ্গিদের আটকে সহায়তার পর নিরাপত্তা নিয়ে শঙ্কায় সাধন কুটিরের অধিবাসীরা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। 4টি মামলা দায়ের। বঙ্গবন্ধুর 97তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান শেখ হাসিনার। ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ এখন পুলিশের হাতে। গ্রেপ্তার হয়নি প্রাক্তন স্বামী, বাড়ির মালিকের কাছ থেকে মিলল আরও তথ্য। এবং শততম টেস্ট স্মরণীয় করে রাখার আভাস বাংলাদেশের। সাকিব আল হাসানের সেঞ্চুরিতে দেশের বাইরে সর্বোচ্চ লিডের রেকর্ড। দিন শেষে 75 রানে এগিয়ে টাইগার। আমরা চলে আসবো আমাদের আলোচনায়। আজ 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 97তম জন্মবার্ষিকী। আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমাদের আলোচনা শুরু করছি। আমি প্রথমেই ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন আপনার কাছে আসবো। আপনি যদি একটু ইতিহাসের আলোকে বঙ্গবন্ধুর সেই সময়টা 1971 এবং তার আগে, ঠিক আগরতলা ষড়যন্ত্র মামলার পরবর্তী কাল থেকে যে বঙ্গবন্ধুর উত্থান এবং তার যে দেশকে নেতৃত্ব দেয়া, সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করেন। ইতিহাসের আলোকে বলতে গেলে আমাকে দুটো প্রসঙ্গ নিয়ে কথা শুরু করতে হবে। মানব সমাজ যেভাবে আবর্তিত বিবর্তিত হয়েছে, তার মধ্যে আমরা দুটো প্রসঙ্গ সবসময় খুঁজে পেয়েছি। একটি পরিবর্তন আর একটি প্রগতি। অধোগতি যে হয়নি তা নয়, কিন্তু অনেক ইতিহাসবিদই প্রতিটি পর্যায়ে, সভ্যতার প্রতিটি পর্যায়কে কোনো না কোনোভাবে প্রগতির চিহ্ন হিসেবে দেখবার চেষ্টা করেছে। এবং পরিবর্তন সভ্যতার জীবনে আছে, মানুষের ব্যক্তি জীবনেও আছে। এই পরিবর্তন কত গুরুত্বপূর্ণ তা কিন্তু একজন কবির ভাষায় সুন্দর করে উঠে এসেছে। 16-17 শতকের ইংরেজ কবি জন ডান, তার একটা কবিতাই আছে চেঞ্জ শিরোনামে, এবং দুটো পংক্তি এমন যে চেঞ্জ ইজ দ্য নার্সারি অফ মিউজিক, জয়, লাইফ অ্যান্ড ইটার্নিটি। অর্থাৎ জীবনের সর্বব্যাপী প্রভাবটা রয়ে যাচ্ছে পরিবর্তনের চেঞ্জ, সেই কথাটাই বলেছে। আবার ধরুন, যদি একজন উইনস্টন চার্চিলের কথা নিই, তিনি ইতিহাস অনুরাগী ছিলেন, ইতিহাস নিয়ে তার বিস্তর রচনা আছে। তিনি বলেছিলেন, there is nothing wrong with change if it is in the right direction. তো কাজেই পরিবর্তন নিয়ে অনেক কথা হয়ে আছে। আমি দুটো কথা বললাম মাত্র। প্রগতির কথাও আছে, যেমন প্রফেসর জন নিসবেট, আমেরিকান অধ্যাপক, তা আইডিয়া অফ প্রগ্রেস একটা ঢাউস বই লিখেছেন, চমৎকার বই।
আমার খুব প্রিয় বই। সেই সভ্যতার আদি পর্ব থেকে তার সমকালীন সময় পর্যন্ত কিভাবে প্রগতি হয়েছে। কিন্তু কথা হচ্ছে এই যে পরিবর্তন আর প্রগতি, তার অনুঘটক কে বা কি? অনেক কথা আছে। মোদ্দা কথাটি হচ্ছে মানুষই কিন্তু ইতিহাস পরিবর্তন করে। আবার মানুষের মধ্যে কিছু মানুষ প্রথম সারির মানুষ হয়ে যান, অর্থাৎ নেতার কথা বলছি। নেতৃত্ব অনুঘটক সম ভূমিকা পালন করেন পরিবর্তনে এবং প্রগতির দিক নির্দেশনা দেন। তো বঙ্গবন্ধুকে নিয়ে যখন কথা বলি, তখন আমার কাছে মনে হয় এই দুটো প্রসঙ্গই অত্যন্ত যৌক্তিক আর কি। আপনি আগরতলা মামলা থেকে আমাকে বলতে বলেছেন, আমি একটু পিছিয়ে যেয়ে বলি। অন্নদাশঙ্কর রায় একবার তাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের ভাবনাটা আপনি কখন শুরু করেছেন? বঙ্গবন্ধুর জবানিতে আছে 47 থেকে। তো বাংলাদেশকে বাংলাদেশ হয়ে ওঠার অনুঘটক বঙ্গবন্ধু, এবং তার অসমাপ্ত আত্মজীবনীতে আমরা দেখেছি যে 47-এই তিনি যখন পাকিস্তান হলো, সেই সময় তিনি কলকাতা বেকার হোস্টেলে বসে কজন সঙ্গী সাথী নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন এ পাকিস্তান বাঙালির স্বার্থ রক্ষা করবে না, কাজেই ঢাকায় ফিরে গিয়ে নতুন করে বাঙালির স্বার্থ উদ্ধারের আন্দোলন শুরু করতে হবে। সেই শুরু আর কি। তো আগরতলা মামলা ওই চিন্তা চেতনার একটি অনুষঙ্গী বিষয় বলা যায়। যখন 6 দফা দিলেন তিনি, 6 দফা স্পষ্টত প্রধানত আপাত দৃষ্টিতে স্বায়ত্ত শাসনের কথা, কিন্তু আইয়ুব খানের সামরিক জান্তা এটাকে বিবেচনা করেছিল বাংলাদেশ পাকিস্তান ভাঙার একটা ষড়যন্ত্র। আচ্ছা, কিন্তু 6 দফা আসলে ব্যাপারটা কি ছিল? 6 দফা নিয়ে অনেক কথা বলা যায়। আমি দুটো মন্তব্য উদ্ধৃত করছি। একটি অধ্যাপক মুজাফফর আহমেদ ন্যাপ নেতা, এখনো বেঁচে আছেন আমাদের মধ্যে। তিনি বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি 6 দফা দিয়ে কি বোঝাতে চান? দুজন খুব ঘনিষ্ঠ সম্পর্ক। বঙ্গবন্ধু মেঠো বাংলায় বলেছিলেন, আরে মিয়া বুঝলা না, দফা তো একটাই, একটু গুড়াইয়া কইলাম। ব্যাপারটা অধ্যাপক মুজাফফর আহমেদ বুঝে গেছেন, আমি তার মুখ থেকেই শুনেছি। যে এরপরে তিনি কথা বাড়াননি। আবার ধরুন 62-তে নিউক্লিয়াস হয়েছিল সিরাজুল আলম খানের নেতৃত্বে, যারা গোপনে বাংলাদেশ স্বাধীন করবার ভাবনা পরিকল্পনায় রত ছিল। তাদেরই এক সদস্য আব্দুর রাজ্জাক, ছাত্রলীগের প্রথম সারির নেতা, সিরাজুল আলম খানও তাই। তো তিনি জিজ্ঞেস করেছিলেন বঙ্গবন্ধুকে যে আপনি স্বায়ত্ত শাসনের ফর্মুলা দিলেন, কিন্তু আমরা তো ইতোমধ্যেই ভাবতে শুরু করেছি স্বাধীনতার কথা, এটা কেমন হলো? তো বঙ্গবন্ধু রাজাক ভাইয়ের পিঠে হাত দিয়ে বলেছিলেন, তোমাদের ওপারে যাওয়ার সাঁকো তৈরি করে দিলাম। একজন নেতার বিচক্ষণতা, দূরদৃষ্টি, বননশীলতা কত গভীর হলে এই ধরনের মন্তব্য বেরিয়ে আসে। আচ্ছা, তো এখন আমাদের জানা আছে যে এই 6 দফার বিরুদ্ধেই আগরতলা মামলা শুরু করা হলো। আগরতলা মামলাকে অবশ্য বঙ্গবন্ধু নিজে তার জবানবন্দিতে বলেছিলেন এটা ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা, এবং আমি মনে করি সেভাবেই বলা উচিত আর কি। কারণ পরিপূর্ণভাবে ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। বঙ্গবন্ধু আগরতলা গিয়েছিলেন 61-র দিকে একবার, কিন্তু কিছু করতে পারেননি, বরং গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন, ফিরে আসতে হয়েছিল। ঘটনা কিছুই ঘটেনি, বরং পরবর্তীকালে যোগাযোগ হয়েছে, সেটা অন্য কথা। আগরতলা মামলা আবার অনেক পরে। তো আগরতলা মামলার সময় আমরা লক্ষ্য করেছি যে প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ ছিল। ছাত্ররাই রাজপথে নেমেছিল আগরতলা মামলার বিরুদ্ধে প্রতিবাদ করতে। আর ওই সময় আমরা লক্ষ্য করি যে ছাত্র আন্দোলনের সঙ্গে জনগণ সম্পৃক্ত হয়ে যায়। আর এই আন্দোলনটি পর্যায়ক্রমিকভাবে যখন 69-এর 20শে জানুয়ারি আসাদ শহীদ হলেন, সেই সময় থেকে গণ অভ্যুত্থানের রূপ নিল।
এবং ওই সময়টা লক্ষ্য করবার বিষয় যে আমি সবসময় এটাকে বলেছি যে 47 থেকে 68 পর্যন্ত আপাত দৃষ্টিতে মূলধারার রাজনীতিতে পাকিস্তান কাঠামোর ভেতরেই বাঙালির স্বাধিকার অর্জনের একটা চেষ্টা ছিল, কিন্তু 69-এর গণ অভ্যুত্থান একটা বড় রকমের বাগবাদল ঘটিয়ে দিল। কারণ তরুণরা যে আড়ালে আবডালে স্বাধীনতার কথা ভাবছিল সেটা প্রকাশ্যে উচ্চারণ করলো। কারণ 69-এর গণ অভ্যুত্থানে আমরা শুনলাম, এবং যে সময় আমাদের ছাত্রত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ পর্ব, আমরা শ্রেণীকক্ষ ছেড়ে রাজপথে অবস্থান নিয়েছিলাম, শুনলাম, আমরা উচ্চারণ করলাম, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই যে বাংলাদেশ স্বাধীন করো কথাটা প্রকাশ্যে এই প্রথম উচ্চারিত হলো। আরো অসংখ্য স্লোগান ছিল। তো বঙ্গবন্ধু জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে মুক্ত করব, তখনও তিনি বঙ্গবন্ধু হন। তো যাকে শেষ পর্যন্ত 22শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু মুক্ত হলেন। মুক্ত হবার পরে 23শে ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে নেওয়া হলো। রেসকোর্সে একটা নাগরিক সম্বর্ধনায় তাকে অভিধা দেওয়া হলো বঙ্গবন্ধু। সেই থেকে খোকা, খোকা থেকে শেখ মুজিব, মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু হলো। স্যার আমরা একটু অন্য আরেকজনের কাছে যাই। অধ্যাপক আবু সাইদ, আপনি যদি একটু বলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সাহচর্যে আসার সুযোগ আপনার হয়েছিল। দেখেন, বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই, আজ 17 মার্চ তার জন্মদিন, 98 আর বার্ষিকী 97। এই দিন তখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ছিল, আমাদের সাইমন টিং, অ্যান্থনি ম্যাসকারেন্স, এরা কেক এবং ফুলের তোড়া নিয়ে 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়িতে বাসভবনে যান। তারা গিয়েই বঙ্গবন্ধুকে শুভেচ্ছা জানান জন্মদিনের এবং কেক কাটার কথা বলেন। বঙ্গবন্ধু পরিষ্কার বলেছেন, আমি জন্মদিন পালন করি না, আমার জন্মদিনে কি মৃত্যুদিনে কি, এগুলো কিন্তু তার কথা আমি বলছি। যে দেশে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে রাত কাটায়, যাদের কোনো অধিকার নেই এবং তাদের জন্মদিনও নাই, মৃত্যুদিনও নাই, তারাই আমার জীবন, আমি তাদের সঙ্গে আমার জীবন উৎসর্গ করেছি। পরের কথাটা বলেছেন সাংঘাতিকভাবে, যে মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত, কেউ তাকে মারতে পারে না। আমি এখান থেকে দুটো শব্দ শুধু নেব, যে দুঃখী মানুষের জন্য তার জীবন, আর হলো কেউ তাকে মারতে পারেনি। এই কথাটা 70 সন থেকে আজকে 30 আর 16, 17, 46, 47 বছর পরে আমাকে দারুণভাবে আলোড়িত করে। বঙ্গবন্ধুকে মারতে পারেনি সামরিক শাসক, বিশেষ করে 75 পরে সামরিক শাসকবৃন্দ এসে বঙ্গবন্ধু নামটা যাতে নিতে না পারে কেউ, সামরিক অর্ডিন্যান্স বলে, মার্শাল ফরমান বলে, এটা কিন্তু মুছে ফেলা হয়েছিল। এবং তখন আওয়ামী লীগ পিপিআরের অধীনে যখন রেজিস্টার করতে গেল, তখন বঙ্গবন্ধু নাম ছিল, কিন্তু বঙ্গবন্ধু নাম থাকার পরে, এই 4টা শব্দ থাকার পরে অনুমতি দেওয়া হয়নি। অর্থাৎ বঙ্গবন্ধুর নাম, নিশানা, তার আদর্শ, তার চিন্তা, তার ভাবনা, তার মূল্যবোধ এবং সারা জীবনের ত্যাগ তিতিক্ষা সব কিছুকে মুছে দিয়ে একটা নতুন ধারায়, মানে পাকিস্তান ধারায় বাংলাদেশকে নেওয়ার যে প্রচেষ্টা ছিল, আজকে তা দৃশ্যমান। এবং আজকে আমরা মুক্তিযুদ্ধের ধারায় ফিরে এসেছি, ফিরে আসার চেষ্টা করছি, এবং ফিরার পথে লড়াই সংগ্রাম আবার করতে হচ্ছে নতুনভাবে, নতুন আঙ্গিকে এবং নতুন মাতৃকতায়। আর দুঃখী মানুষ আমার জীবন, সেই টুঙ্গিপাড়ার খোকা, যেমনটি উনি বললেন, সেই খোকা গ্রামের মাঝে বড় হয়েছেন, নদী নালা এগুলো দেখেছেন, যার খাবার নেই তার খাবার দেওয়ার চেষ্টা করেছেন, যে অন্যায় করেছে তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছেন, তার অসীম সাহসিকতা নিয়ে এবং মানুষের প্রতি অপরিসীম মমত্ববোধ নিয়ে ছোটবেলা থেকে বেড়ে উঠছেন।
এই দুর্দমনীয় অদম্য এই মানুষ আজকে বাংলাদেশে, যিনি বাংলাদেশের স্থপতি, প্রতিষ্ঠাতা এবং পিতা, আমাদের জাতিরাষ্ট্রের বাংলাদেশ জাতিরাষ্ট্র, বাঙালি জাতিরাষ্ট্রের হাজার বছরের, বাঙালি জাতি হাজার বছরের, কিন্তু জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু, সেজন্য তিনি জাতির পিতা। এ কথা যারা অস্বীকার করতে চায় তারা ইতিহাসকে অস্বীকার করে, এবং ইতিহাসকে অস্বীকার করা অর্থই নিজেকেই অস্বীকার করা। এই ধরনের মানুষগুলো এখনো বাংলাদেশে কিভাবে, কোন যুক্তিতে, কেমন করে এই কথাগুলো বলেন আমি ভেবে পাই না। বঙ্গবন্ধু যে দুঃখী মানুষের কথা বলেছিলেন, সেই দুঃখী মানুষের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু ৬৮-তে এসে ষড়যন্ত্র মামলার ভিতর পড়ে যখন ক্যান্টনমেন্টে ছিলেন, তখন উনি বলেছেন যে বাঙালিরা এখনো নিরীহ, শান্ত, এরা না খেয়ে থাকে, কিন্তু কাছে গোলা ভরা ধান থাকলেও সেটা কেড়ে খেতে জানে না। এই নিরীহ মানুষকে যে হাজার বছর ধরে শোষণ করা হয়েছে, তাদের জাগাতে হবে, জাগ্রত করতে হবে, এবং তাদেরকে নিয়ে আমি আমার স্বপ্ন, সাধনা সবকিছু, এবং আমি তাদের জাগিয়ে এই রাষ্ট্রকে স্বাধীন করব। আমার সাথে বঙ্গবন্ধু 64-এ উনি পরিষ্কার বলেছেন। অনেকে অনেক কথা বলেন। যখন ফাতেমা জিন্নাহ রাশিয়াতে গেছিলেন স্কপের মিটিংয়ে, মুক্তাদির সাহেব তখন ছিলেন ওখানে, রবিউল আলম মুক্তাদির, সর্দার আমজাদ ছিলেন, আরো ছিলেন, নাম এত বলতে চাই না আমি। বঙ্গবন্ধু আমাদের বলেছিলেন তোমরা ছাত্রলীগটাকে সুসংগঠিত করো। ৬২ সনে ফার্স্ট অনার্স ব্যাচে আপনার থেকে ছাত্রলীগটা গঠন করেছিলাম কয়েকজন মিলে। উনি বলছেন ছাত্রলীগ সুসংগঠিত করো, ওদের সঙ্গে থাকা যাবে না। আইয়ুব খান তখন বক্তৃতা করতেছিলেন, ফাতেমা জিন্নাহ তখন গিয়েছিলেন প্রজেকশন মিটিংয়ে, 64-এ বলেছেন। এবং তার অগ্রবাহিনী হিসেবে নিউক্লিয়াস আরও কাজ করেছিলেন, যেটা উনি বলেছেন। ৬২ সনে সিরাজ আলম খান এবং রাজ্জাক ভাই বলেছিলেন যে বাংলাদেশ স্বাধীন করতে হবে, বৈষম্যের কথাগুলো তুলে ধরেছিলেন। বঙ্গবন্ধুর এই যে দুঃখী মানুষের মুক্তির লড়াই, সেই মুক্তির লড়াই এখনো কিন্তু শেষ হয় নাই। উনি ওনার এই নতুন যে বইটা কারাগারের রোজনামচা, আজকে আমি পেয়েছি, আমি দেখেছি এর ভিতরে, বইটা আমি দেখাতে চাই। কারাগারের এই রোজনামচা, এর ভিতরে যে কথাটা বলেছেন উনি, সেটা ওটাই যে গ্রাম থেকে দুঃখী মানুষরা শহরে এসে মানবতার জীবনযাপন করে, বস্তিতে থাকে, এটা হতে পারে না। এ কথা আজকেও কিন্তু সত্যি। এই কথাটা উনি বলেছেন ৬৮ সনে। আজকে ৬৮ শুনতে কত দূর আমরা, তাও তার জীবন্ত কথা। তিনিই মহামানব হন, যিনি অন্তর্দৃষ্টিকে দেখতে পারেন, আনআর্থ হিজ সোল, হৃদয়কে দেখে অন্তর্দৃষ্টির মাধ্যমে দূরদৃষ্টি সম্পন্ন একজন নেতা যিনি হতে পারেন, যুগকে অতিক্রম করে শতাব্দীর ভাবনাগুলোকে যিনি দেখতে পারেন, সমস্যাগুলোকে দেখতে পারেন, তিনিই নেতা হন। বঙ্গবন্ধু সেরকম একজন নেতা। তিনি দেশের, আমার দলের না। আজকে আমরা মুজিব গায়ে দিয়ে বঙ্গবন্ধুকে মনে করি যে আমরাই সব, তা নয়। আসলে বঙ্গবন্ধু গরিব, দুঃখী, মেহনতি মানুষের। আমরা মধ্যস্বত্বভোগী, আমরা মধ্যস্বত্বভোগীরা বঙ্গবন্ধুকে ব্যবহার করছি তার আদর্শ প্রতিষ্ঠার জন্য। আমাদের নিবেদিত হয়ে যে কাজ করা দরকার সেটা উপেক্ষা করে চলেছি। আজকের দিনে আমি এ বিষয়ে যেতে চাই না, কিন্তু আমি আত্মসমালোচনা, বঙ্গবন্ধু যেটা বলেছেন, আমি গভর্নর হওয়ার পর বক্তৃতা করেছিলেন কি, আত্মজিজ্ঞাসা, আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ করো, তাহলে একটা মানুষ পরিশীলিত এবং শুদ্ধ মানুষ হতে পারে। সেই পরিশীলিত শুদ্ধ মানুষকে আমরা না প্রতিদিন আমরা বঙ্গবন্ধুর নাম বলে এবং বঙ্গবন্ধুর মুজিব কোড পড়ে আমরা প্রতিদিন আত্মপ্রবঞ্চনায় ভুগছি না আত্মপ্রবঞ্চনা করছি, এই প্রশ্ন আমার মনে কিন্তু সবসময় আসে। তবে আমি মনে করি বর্তমান যে অবস্থা আছে দেশে, এই অবস্থার ভিতরে বঙ্গবন্ধুকে আরো বেশি করে করে মানুষের কাছে নিয়ে যেতে হবে, আরো চর্চা করতে হবে। কারণ জঙ্গিবাদের যে কালো থাবা, রাজনৈতিক যে বিশৃঙ্খলা, অপশক্তি, পাকিস্তানের ধারা নিয়ে ফেরত নিয়ে আসার যে কূটকৌশল, এগুলো সব ভেঙে চুরে চুরমার করে আমাদের এগুলোকে অতিক্রম করে বঙ্গবন্ধুর কাছ থেকে প্রেরণা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি আমাদের বাতিঘর। ধন্যবাদ। আমি এবার যাব অধ্যাপক সৈয়দ মনিরুল ইসলাম, আপনি যদি কিছু বলেন বঙ্গবন্ধুকে নিয়ে। বঙ্গবন্ধুকে নিয়ে আমার
বেশ কিছু চিন্তা আছে। আমি যতই তার সম্পর্কে জানছি ততই আরো বিস্মিত হচ্ছি যে আমরা খুব তাকে সম্যকভাবে বুঝতে পারিনি। আমরা বলি বটে যে তাকে আমাদের অনুসরণ করা উচিত, কিন্তু তার আদর্শ কি, তার চিন্তাভাবনা কি, সেই সম্পর্কে আমাদের খুব পরিষ্কার ধারণা নেই। অসমাপ্ত আত্মজীবনীটা যখন বেরোয়, এটি পড়ে আমার একটা বিষয় জাগলো যে একজন মানুষ 14 বছরেরও বেশি কারাবাস করেছেন। আর কারাবাসের সময় তো আসলে আর কিছু করার থাকে না। তিনি নিজেকে পরিপূর্ণ করেছেন, পড়েছেন, পড়াশোনা করেছেন, সে বিষয়গুলি উঠে এসে দেশ নিয়ে ভেবেছেন, তার চিন্তাকে সংহত করেছেন। তারপর কারাগারের রোজ নামটা বেরোলো এবং বঙ্গবন্ধু যত ভাষণ দিতেন সেগুলি পাকিস্তানি গোয়েন্দারা টুকে নিত। তারা আমাদের একটা ভালো কাজ করেছে অনেক খারাপ কাজের মধ্যে, যে বঙ্গবন্ধুর বক্তৃতাগুলি এখন আমরা সেখান থেকেই পাচ্ছি। তো তার বক্তৃতাগুলি যখন মানুষের কাছে পৌঁছবে তখন মোটামুটি একটা উৎসাহ আমরা পাবো, যেখান থেকে বঙ্গবন্ধুকে বোঝার, জানার একটা সুযোগ হয়। আমি আমার প্রজন্মের মানুষের কথা বলছি না, যেটা অধ্যাপক সাইদ বললেন যে আত্মপ্রবঞ্চনা করছি কিনা, এই সমস্যাটা আমাদের প্রজন্মের মধ্যে বেশি। তরুণদের ভিতর সেটি হওয়ার সম্ভাবনা নেই, কারণ তারা তো বঙ্গবন্ধুকে দেখেনি। দীর্ঘদিন তাদেরকে বঙ্গবন্ধু থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। এখন দেখছি তরুণদের ভিতর, আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়াই, এই তরুণদের সঙ্গে আমাদের প্রতিদিনের সংসার, আমি বুঝতে পারি পরিবর্তনটা। এখন ইউটিউবে গেলে বঙ্গবন্ধুর বক্তৃতা শুনতে পাচ্ছে, এমন অনেক বক্তৃতা যেগুলি এখন ইউটিউবে ডাউনলোড হচ্ছে, যেটা আমরা জানতাম না। তারা এখন বুঝতে পারছে, আত্মজীবনীটা পড়েছে, ইংরেজি ভাষা অনুবাদ হয়েছে, এটিও নিশ্চয় অনুবাদ হবে। ফলে যারা বাংলা বলতে পারে না, অনেক বাঙালি বিদেশে থাকে, তারাও এখন বঙ্গবন্ধুকে আবিষ্কার করছে। এই গেল একটা দিক। কেন করছে, যেটা আমার চিন্তা থেকে বলছি, যে একজন মানুষ খেয়াল করেন, গ্রাম থেকে উঠে এসেছেন, গ্রামের সংস্কৃতিতে বড় হয়েছেন, সেখানে শিক্ষা পেয়েছেন এবং পরিবারের একটা মূল্যবোধে শিক্ষিত হয়েছেন, কিন্তু একই সঙ্গে বৈশ্বিক মাত্রার একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত হয়েছে। যখন তিনি বিদেশে কোনো সম্মেলনে যেতেন, তিনি কিভাবে জানি সকল মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে পড়তেন। তো এই একজন মানুষ যিনি গ্রামকে ধারণ করছেন একদিকে বিশ্বকে ধারণ করছেন, তার মানে তিনি সাংস্কৃতিকভাবে আধুনিক মানুষ, কারণ বিশ্বের যা কিছু আধুনিক তিনি গ্রহণ করবেন স্বতঃসিদ্ধ, কারণ তিনি বৈশ্বিক একটা মাত্রায় বিচরণ করছেন। আবার গ্রামকে ভুলছেন না, গ্রামে তার স্থিতি, গ্রামটাকে যখন একজন অনুভব করতে পারে, রবীন্দ্রনাথ সে কথাটা বলেছেন যে আমাদের রাজনীতির সবচেয়ে বড় বিপর্যয় হচ্ছে গ্রাম থেকে আমরা কেন্দ্রের দিকে ধাবিত হচ্ছি বলে। যতদিন গ্রাম সমাজ ছিল, যত রাজনীতির কেন্দ্র ছিল, ততদিন দেশটা সমৃদ্ধ ছিল, অন্তত আত্মনির্ভরশীল ছিল সেই অর্থে। দ্বিতীয় একটা জিনিস খেয়াল করে দেখুন, যে মানুষের জন্য নিবেদিত মানুষ যিনি, এই আমাদের বঙ্গবন্ধুর কথা বলি, তিনি তো দুঃখী মানুষের বন্ধু ছিলেন। এই মানুষজনকে নিয়ে তিনি চলাফেরা করেছেন। সবচেয়ে বড় জিনিস, তাদের থেকে তিনি শক্তি সংগ্রহ করেছেন, যার জন্য তখন যে সংগ্রামের ডাক তিনি দিয়েছেন, তাকে ভাবতে হয়নি মানুষ তার সঙ্গে থাকবে কিনা। স্বতঃসিদ্ধ আবারও যে মানুষ তাকে ভালোবাসে, মানুষ থাকবে। 7ই মার্চের ভাষণের দিন আমি মাঠে ছিলাম বলে আমার এখনো খেয়াল আছে পরিষ্কার। সবারই আমাদের একটা উত্তেজনা ছিল, একটা প্রত্যাশা ছিল যে বঙ্গবন্ধু সেখানে স্বাধীনতা ঘোষণা করে দিবেন। তিনি কিন্তু দেননি, কারণ আন্তর্জাতিক বাধ্যবাধকতা ছিল। একপাক্ষিক স্বাধীনতা ঘোষণা আন্তর্জাতিক সম্প্রদায় খুব ভালোভাবে নেয় না, কিন্তু তিনি কিভাবে আমাদের জানিয়ে দিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। একটা রূপক মাত্রায় তিনি বিশ্বকে জানিয়ে দিলেন আমার সংগ্রাম শুরু হয়েছে, কিন্তু আমাদেরকে পরিষ্কার বানিয়ে দিয়ে দিলেন যে আজকে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়ে গেল আমাদের। অর্থাৎ এই মানুষটি মানুষের কথা জানতেন, মানুষের মনটা পড়তে পারতেন, কি ভাষা ব্যবহার করলে মানুষ তাকে বুঝতে পারবে সেটা তিনি জানতেন। এখন আমাদের অনেক রাজনীতিবিদের সেই একটা সমস্যা, কোন ভাষায় কথা বলবেন কার সঙ্গে। বঙ্গবন্ধু মানুষের সেই ভাষাটা জানতেন। তার নেতৃত্বের গুণাবলী ছিল, ওই যে বলে না যে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে সবসময় নেতৃত্ব দিতেন। সেই আন্দোলনই হোক, পুলিশের মিছিল হচ্ছে, পুলিশ বাধা দিচ্ছে, তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং সকল মানুষকে নিয়ে তিনি একটা সংহত সংঘের মতো রাজনীতিকে নিয়ন্ত্রণ করতেন। চারিত্রিক গুণাবলী দেখুন, দৃঢ়তা দেখুন। পাকিস্তানিরা এইখানে বারে বারে পরাজিত হয়েছে, কোনোভাবেই তাকে প্রলোভন দেখানো যায়নি, তার পথ থেকে বিচ্যুত করা যায়নি। রাষ্ট্র সমাজ নিয়ে তার অত্যন্ত অগ্রসর চিন্তা ছিল। এই অসমাপ্ত আত্মজীবনী পড়ে আমার মনে হলো, এই তো একজন রাজনীতির দার্শনিক। কি রাজনীতি আমাদের হওয়া উচিত,
কি সমাজনীতি আমাদের থাকা উচিত, কি শিক্ষা চিন্তা আমাদের গতিপথ নিয়ন্ত্রণ করা উচিত, এই বিষয়ে তার খুব পরিষ্কার ধারণা ছিল। অর্থাৎ তিনি ভাবতেন, ওই কারাবাসের 14 বছর তাকে কিন্তু তাকে কিন্তু ভাবের অনেক সুযোগ করে দিয়েছে, ভাবনা করার, চিন্তা করার, এগুলি তিনি সংগ্রহ করেছেন এবং সংহত করেছেন নিজের ভিতর। তারপর ধরুন তার যে প্রাগ্রসর অসাম্প্রদায়িক চিন্তা, এটি আমাদের সংস্কৃতির মূল শক্তি। অর্থাৎ আমার শেষ কথাটা আপাতত যেটা হচ্ছে যে বঙ্গবন্ধু সেই নেতৃত্বের আসনে ছিলেন যে নেতৃত্বটা আমরা সম্পূর্ণভাবে আমাদের বলে মেনে নিয়েছি। কারণ কি? কারণ তিনি আমাদের শিক্ষা চিন্তা, আমাদের সংস্কৃতি চিন্তা, আমাদের মূল্যবোধ তার বাইরে কোনোদিন যাননি। আবার একই সঙ্গে আমাদের বিশ্বের পথও দেখাচ্ছেন। আমরা যে এতদিনে যে উন্নতি করছি তার বীজ কিন্তু তার 3.5 বছরে বপন করা হয়েছিল। এ নিয়ে অনেক মিথ্যাচার হয়, কিন্তু আমি একটা গবেষণায় দেখিয়েছি যে বঙ্গবন্ধু যে সমস্ত স্বপ্ন দেখেছিলেন সেই সময় তার কথাবার্তায়, তার কাজকর্মে ছিল। এখন আমরা এতদিন পর তার সুফলটা পাচ্ছি। ধন্যবাদ স্যার। আমাদের সাথে একজন দর্শক আছে টেলিফোনে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। রফিক পাশাবু থেকে বলুন। আসলে আওয়ামী লীগের রাজনীতি করি না, কিন্তু আমার প্রশ্ন হলো বঙ্গবন্ধুকে কেন 16 কোটির জন্য বা সবার জন্য নেতা বানানো যাচ্ছে না কেন? তাকে আওয়ামী লীগ রাখতেছে কেন? যেটা ডাক্তার সাহেব যে কথাটা বারবার বলার চেষ্টা করছে যে তাকে সার্বজনীন করা যাচ্ছে না কেন, তাকে দলীয় নেতা বানানো হচ্ছে কেন? এই বিষয়ে আমার 3 জনই খুব সম্মানের আছেন আজকের অতিথি, একটু আলোচনা করলে। অধ্যাপক আবু সাইদ, আপনি কি বলবেন? জি, দেখেন, একটা সময় ছিল যখন বঙ্গবন্ধুর নাম উচ্চারণ নিষিদ্ধ ছিল, তখন কাউকে না কাউকে এগিয়ে আসতে হতো। দল হিসেবে তখন আওয়ামী লীগ চলে এসছে এবং বাংলাদেশে রাজনীতির দুটো ধারা, একটা মুক্তিযুদ্ধের পক্ষে আর বিপক্ষে। যারা বিপক্ষে এখন পর্যন্ত তারা বঙ্গবন্ধুকে রাষ্ট্রপিতা কিংবা স্থপতি হিসেবে স্বীকারই করে না, তার মূল্যায়নও যথার্থ মূল্যায়ন তারা করে না। সেই হিসাবে এখন পর্যন্ত দেখেন, আজকের দিনটা দেখেন, এই দিনটা থেকে শিশু দিবস। এই শিশু দিবস এখানে নিষ্পাপ শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনে অনুষ্ঠান করবে, সেখানে সব দলের করা উচিত সেভাবে, কিন্তু করে না কেউ। এক আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ অঙ্গ সংগঠনগুলো করে। আমরা দলীয় গণ্ডিতে বঙ্গবন্ধুকে বেঁধে রাখতে চাই না। তিনি দলের নয়, তিনি সমগ্র জাতির এবং জাতির বিশ্ব নেতা। তাকে কেন আমরা রাখতে পারবো? রাখতে চাইলেও আমরা রাখতে পারবো না। কারণ বঙ্গবন্ধুকে পড়তে গেলে, বঙ্গবন্ধু পড়তে পড়তে, যেমন এই বইটা নতুন বের হয়েছে, এই বইটা পড়তে পড়তে গিয়ে দেখা যায় যে আমি নিজেকে নিজে আবিষ্কার করছি। প্রতিটি মানুষ যখন দেখবে যে আমাদের দেশটার কোথায় গলদ, আমাদের দেশটা কোথায় সংকট, আমাদের দেশের স্বাধীনতার জন্য কোন দিক থেকে হুমকি আসছে, এগুলো এই দেশপ্রেমের আলোকে যখন এগুলো সবকিছুকে বিশ্লেষণ করবে, তখন তার পরিষ্কার বুঝতে পারবে বঙ্গবন্ধু ছাড়া কোনো গতি নেই। তখন কিন্তু বঙ্গবন্ধু সার্বজনীন হবে। এটা জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। আত্মগ্লানির থেকে যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে, আত্মগ্লানির থেকে তাদের ধীরে ধীরে পরিশুদ্ধ হয়ে তাদের মানুষ হতে হবে, দেশপ্রেমিক হতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার ঘাটতিটাই বঙ্গবন্ধুর ভালো না বাসার কারণ। আমি খুব সংক্ষেপে আমার দর্শকের উত্তর দিচ্ছি। আমিও আওয়ামী লীগ করি না, কিন্তু আমার কাছে 71 সবচেয়ে বড় সত্য। এবং আমি যদি 71কে মানি তাহলে বঙ্গবন্ধুকে মানতে হবে। অবিসংবাদিত নেতা আমার স্বাধীনতার। আমি আওয়ামী লীগের অনেক সমালোচক, বড় সমালোচক, তার অনেক কিছু আমার পছন্দ নয়, কিন্তু বঙ্গবন্ধুকে আমি আলাদা করে রাখি। আমি বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের সঙ্গে মিলাই না, কারণ আমি 71-এ আমি আমার সমস্ত কিছু জমা রেখেছি। আমার আবেগ, আমার বিশ্বাস, সেই সব কিছু 71কে ঘিরে। আমি যদি 71-এ ফিরে যাই, যদি ওইখানে আমার উৎসটা সন্ধান করতে পারি, তাহলে বঙ্গবন্ধু আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে পড়েন। তিনি আওয়ামী লীগের বঙ্গবন্ধু না, তিনি বাঙালির দুঃখী মানুষের বঙ্গবন্ধু। এটি আমাদের মনে রাখতে হবে। আর যতই বঙ্গবন্ধুকে দূরে সরিয়ে রাখার চেষ্টা হয়েছে, ওই যে দ্বিতীয় ধারার রাজনীতি যেটা হচ্ছে, তারা তো বঙ্গবন্ধুকে আজকেও মানে না। আজকেও তো কোনো একটা অনুষ্ঠান করেনি বঙ্গবন্ধুর জন্মদিনে। তাহলে কিভাবে বলা যায় যে তিনি সর্বজনীন না? কারণ কেউ যদি ইচ্ছা করে জাতির পিতাকে ভুলে থাকতে চায়, তাদের তো আমি আর কিছু বলতে পারি না। কিন্তু এখানে একটা গলদ রয়ে গেছে, আমাদের রাজনীতির একটা বড় দুর্বলতা, যে আমাদের, হ্যাঁ, আওয়ামী লীগের অনেকে অতি উৎসাহিত হয়ে বঙ্গবন্ধুকে তাদের বলেই শুধু দাবি করেন, এটাও ঠিক, সেটা উচিত নয়। কারণ বঙ্গবন্ধু এমন একজন নেতা, তাকে আমরা কোনো দলের মোড়কে আবদ্ধ রাখতে চাই না। তিনি 7ই মার্চ 1971-এ যে ভাষণ দিয়েছিলেন, তিনি আওয়ামী লীগের নেতা হিসেবে দেননি। তিনি দিয়েছিলেন প্রত্যেক বাঙালির
অবিসংবাদিত নেতা হিসেবে, এটি মনে রাখতে হবে আমাদের। ধন্যবাদ স্যার, আপনি কিছু বলেন? আমি একটি তথ্য যোগ করি। যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করেন তাদের অবগতির জন্য বলি, অস্বীকার করেন যে তিনি জাতির জনক নন, ইত্যাদি ইত্যাদি আর কি, স্বাধীনতার ঘোষক নন, আরো অনেক কিছু। 1972 26শে মার্চ সাপ্তাহিক বিচিত্রায় বিএনপি প্রতিষ্ঠাতা, তখন বিএনপি করেননি আর কি, এটি জিয়াউর রহমান, তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন যার শিরোনাম ছিল একটি জাতির জন্ম। সেখানে একটি বাক্য আছে, জাতির জনক শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু বলেননি, শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণই আমাদের জন্য সবুজ সংকেত ছিল। লক্ষ্য করুন, জাতির জনক কিন্তু মেনে নিচ্ছেন, 7 মার্চ স্বাধীনতার ঘোষণা হিসেবে স্বীকার করে নিচ্ছেন। তো তার অনুসারীরা কেন করে না আমি জানি না, সেটা তাদের ব্যাপার। তবে এই বিতর্কটা শুরু হয়েছে 75-এর পরে এবং বিশেষ করে 90 থেকে আর কি, যে স্বাধীনতার ঘোষণা। 75-এ যারা সুবিধাভোগী তারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে, কারণ তা না করলে তাদের সুবিধা গ্রহণটা সিদ্ধ হয় না আর কি। কারণ তারা তো বাংলাদেশের বিরুদ্ধেই, যত কথাই বলুক না কেন, বাংলাদেশকে যারা অস্তিত্বহীন করতে চেয়েছিল, সেই জামাত ইসলামীর সঙ্গে যদি গাঁটছড়া বাঁধা থাকে কোনো রাজনৈতিক মহলে, সেই মহলটিকে স্বাধীনতার সপক্ষ বলবার পক্ষে যুক্তির যথেষ্ট অভাব হয়ে যায় আর কি। ধন্যবাদ স্যার। কাজেই বঙ্গবন্ধু যে 16 কোটি মানুষের হলেন না, সে দোষ বঙ্গবন্ধুরও না বা আওয়ামী লীগেরও না, দোষটি হচ্ছে যারা সূর্যের আলোকে হাত দিয়ে ঠেকিয়ে যেতে চায় আর কি। ধন্যবাদ স্যার। আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে, দুবাই থেকে টেলিফোনটা করেছেন, আমরা ফোনটা নেব। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন, দুবাই থেকে। জি বলুন। স্যার, আমার প্রশ্ন হলো, আপনার আগের শেখ মুজিবের যে আদর্শ উদ্দেশ্য, বর্তমান রাজনীতিতে শেখ মুজিবের আদর্শ বা উদ্দেশ্য আছে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ। কি বলে? আপনি বলবেন? মানে বঙ্গবন্ধুর আসল যে উদ্দেশ্য আদর্শ, উনি রাজনীতি বঙ্গবন্ধুর করেছেন, উদ্দেশ্য আমরা পূরণ করতে পারছি সেই না। উদ্দেশ্য আদর্শ তিনি যে রাজনীতি চেয়েছিলেন সেটি আমরা অনুসরণ করি না, সেটি আমরা চর্চা করি না। তিনি যে সমাজনীতি চেয়েছিলেন সেটি আমরা দিতে পারিনি। তিনি যে শিক্ষা চিন্তার করেছিলেন সেটি শিক্ষা চিন্তা আমরা করতে পারিনি। এটি আমাদের দুর্বলতা। তবে আমি মনে করি আমরা একদিকে যাচ্ছি, যতই দেশটা এগোবে, যতই তরুণরা অনেক বেশি সম্পৃক্ত হবে, যত মূল্যবোধের বিষয়টা আমরা সঠিক করে নেব, এবং এটার সঙ্গে অর্থনৈতিক উন্নতির অনেক যোগাযোগ আছে, তখন একটা সময় আসবে যখন আমাদের রাজনীতি স্বচ্ছ হবে, আমাদের সব চিন্তা স্বচ্ছ হবে, আমরা সুনীতির শাসন প্রতিষ্ঠা করতে পারবো। তখন বঙ্গবন্ধুর আদর্শকে আমরা ধারণ করছি বলে আমরা বলতে পারবো। বঙ্গবন্ধুর এই নতুন বই থেকেই, ওনার লেখা ডায়েরি থেকে আমি বলছি, সেটা হলো, উনি বলেছেন যে কোনো আদর্শ বাস্তবায়ন করতে গেলে ত্যাগ প্রয়োজন। তিনি বলছেন ত্যাগ বৃথা যায় না, যাবেও না কোনোদিন, আর ত্যাগের মাধ্যমে আদর্শের জয় হবে। আজকে আমরা আদর্শিক লড়াইটা তেমন তীব্রভাবে কিংবা দৃশ্যমানভাবে দেশের সামনে উপস্থাপন করতে পারে না। ত্যাগের মহিমাটা আমাদের ভিতরে এবং নেই। ত্যাগের মহিমা এবং ত্যাগের গৌরব, এর যে বিষয়টা, সেটাও কিন্তু আমরা নিজেরা উপলব্ধি করলেও সেটা কিন্তু জনগণের মাঝে পরিব্যাপ্ত করতে পারে না। অথবা নিজেরা বরং চর্চা এই করতে পারি। বিশ্বায়নের যুগে যে ভোগের দিকটা আসছে, সেই ভোগের দিকে ত্যাগটা বাদ দিয়ে আমরা দৌড়াচ্ছি, অন্ধ মানুষের মতো দৌড়াচ্ছি। সেই হিসেবেই আমি বলি যে বঙ্গবন্ধুর রাজনীতি চিরদিন থাকবে, কারণ মুক্তির লড়াই শেষ হয়নি, দুঃখী মানুষের মুক্তি এখনো শেষ হয়নি। সেই মুক্তির লড়াই, সেই মুক্তির মিছিলে আমাদের সামিল হয়ে আমাদেরকে সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। বিশেষ করে আমরা আজকে যখন বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার তো আমরা কোনো তুলনা দেখি না, এবং তিনি একটি অসাম্প্রদায়িক দেশ করতে চেয়েছিলেন, এবং ৭১-এর মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমরা সেটি অর্জনও করেছিলাম। কিন্তু আজকে কিন্তু আমরা আবারও দেখছি সেই সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ করার একটা চেষ্টা। আমরা যদি সাম্প্রতিক
আমাদের পাঠ্যসূচিতে যে পরিবর্তন, হেফাজতের ফর্মুলায় যে পরিবর্তনগুলো এসছে বলে আমরা জানতে পারছি, এবং যেটা নিয়ে কোনো বিকার নাই, সরকারের এখনো কোনো পদক্ষেপ নাই। তো এটি তো বঙ্গবন্ধুর আদর্শের সরকার, এই ক্ষেত্রে তো আমরা বলতে পারি না। স্যার, এই বিষয়ে যদি একটু বলেন। দেখুন, আপনি যে প্রশ্নটি আমাকে করলেন, এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই গত বইমেলায় আমার একটা প্রবন্ধ সংকলন এসছে। বইটির শিরোনাম হলো বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ। একইভাবে প্রশ্ন আমি তুলেছি। যখন বইটি প্রকাশ হয় তখন হেফাজত প্রসঙ্গ আসেনি। দেখুন, বঙ্গবন্ধু মন্তব্য করেছিলেন, আমি ফাঁসির মঞ্চে যাওয়ার সময় বলবো, আমি বাঙালি, বাংলা আমার ভাষা, বাংলা আমার দেশ। তিনি জীবন দিয়ে সেটা প্রমাণ করে গেছেন যে তিনটি ক্ষেত্রেই তার অবদানে আমরা সমৃদ্ধ হয়েছি। এবং বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972 পাকিস্তানি কারাগার থেকে ফিরে এসেই রেসকোর্সে যে ভাষণ দিয়েছিলেন, সেখানে একটি বাক্য শুনেছি, আজও কানে বাজে। বিশেষ করে সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে যখন মিলিয়ে নিতে চাই, মানসিকভাবে হোঁচট খাই, তখন তিনি বলেছিলেন বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে, যার ভিত্তি ধর্ম ভিত্তিক হবে না। বাংলাদেশের ভিত্তি হবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। সংবিধান রচনার সময় সংবিধানের অন্যতম প্রণেতা অধ্যাপক আবু সাঈদ এবং কনিষ্ঠতম জাতীয়তাবাদ সংযুক্ত হয়েছিল আর কি। তো আজকে একটি কথাই শুধু বলি, যদি রাষ্ট্রের সংবিধানে রাষ্ট্রধর্ম থাকে, তাহলে কি সেই রাষ্ট্রটিকে আমি ধর্মভিত্তিক বলতে পারি না? প্রশ্নটা আমার, উত্তর সবারই হতে পারে, যে যেভাবে পারেন উত্তর দিন। আমি মনে করি আমার উত্তরটি যে রাষ্ট্রটি আর ওই অসাম্প্রদায়িক থাকে না, কারণ ধর্মভিত্তিক রাষ্ট্র হলে সেই রাষ্ট্রের সাম্প্রদায়িকতা অনিবার্য। এটা অবশ্য ভোটের রাজনীতি। হুসাইন মোহাম্মদ এরশাদ 8ম সংশোধনীতে রাষ্ট্রধর্ম করেছিল তার অবৈধ শাসনকে বৈধ করবার জন্য, কিন্তু বৈধ আওয়ামী লীগ সরকার ভোটের রাজনীতির জন্য এই রাষ্ট্রধর্মের বিধানটি রেখে দিয়েছে। ধন্যবাদ স্যার, আমাদের সময় শেষ। আমরা আশা করব যে বঙ্গবন্ধুর আদর্শ আমরা সমুন্নত রাখতে পারব, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে যেই সরকার, সেই সরকার আমাদেরকে এইভাবে বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত করবে, সেটাই তো আমাদের আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের ধন্যবাদ জানিয়ে, আবারও বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমাদের আলোচনা শেষ করছি। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।